হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 অধ্যায়ের কোশ্চেন, কেনিং ডেভিড সেশনস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 245। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো একের দাগের কোশ্চেনটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 সালে। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে ইন্ডিয়া গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন বার্নার্ড মেসিনিক। বিশ্ববিদ্যালয় আইন 1904 প্রণীত হয়েছিল কবে? মানে কে করেন, কার দ্বারা আর কি? লর্ড কার্জনের দ্বারা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু। তো এরপরে 1-7 বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। মোপলা বিদ্রোহ ঘটেছিল মালাবার উপকূলে। এরপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল সতীশ চন্দ্র সামন্ত দ্বারা। এরপরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন কে? এখানে সুভাষচন্দ্র বসু হবে। এরপরে বিভাগ খ আলোচনা করব। নিচের প্রশ্নগুলোর উপবিভাগ ক বিভাগ খ বিভাগের সঙ্গে মিল করে লেখো। তো সভা সমিতির যুগ, এটা ডক্টর অনিল শীল হবে। এরপরে বেঙ্গল গেজেট জেমস অগাস্ট হিকি হবে। AITUC নারায়ণ মালহার যোশী। এরপরে দেখো উপবিভাগ 2-2। তো এই মানচিত্রগুলি আমরা দ্বিতীয় সাবমিটিভ এভলিউশনের পুরো কোশ্চেনগুলি আর কি একটা ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এরপরে আলোচনা করব বিভাগ গ ঘ উম, এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। তো প্রতিষ্ঠার সময় ও উদ্দেশ্য। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 সালে জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে সাধারণ শিক্ষিত মধ্যবিত্তদের স্বার্থ রক্ষার জন্য। 2 নম্বর, সদস্যদের সামাজিক স্তর। জমিদার সভার সদস্যরা ছিলেন প্রধানত উচ্চবিত্ত জমিদার শ্রেণীর। ভারত সভার সদস্যরা ছিলেন শিক্ষিত মধ্যবিত্ত পেশাজীবী ও আইনজীবী শ্রেণীর। 3-2, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ, 1 নম্বর পয়েন্ট, ব্রিটিশ শিক্ষানীতির প্রতি বিরোধিতা। ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা ছিল পাশ্চাত্য ঘেঁষা ও চাকরিমুখী, তা জাতীয়তাবাদী চেতনা জাগাতে ব্যর্থ হচ্ছিল। 2 নম্বর পয়েন্ট, স্বদেশী চেতনার বিকাশ। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী ও জাতীয়তাবাদী শিক্ষা চালুর প্রয়োজন দেখা দেয়। 3 নম্বর, ভারতীয় আদর্শে শিক্ষাদান। ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও ভাষার ভিত্তিতে শিক্ষা দেওয়ার জন্য একটি নিজস্ব শিক্ষা পদ্ধতি গড়ে তোলা প্রয়োজন ছিল। এই কারণে 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়, যাতে ভারতীয়দের জন্য স্বদেশী ভাবনার উদ্বুদ্ধ একটি শিক্ষা ব্যবস্থা চালু করা যায়। 3-3, বাংলা মুদ্রণ শিল্পে চার্লস উইলকিন্স এর কৃতিত্ব আলোচনা করো। চার্লস উইলকিন্স বাংলার প্রথম ছাপাখানা স্থাপন করেন 1777 সালে। তিনি প্রথম বাংলা হরফ ছাপার জন্য টাইপ তৈরি করেন। 1778 সালে তিনি বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য ছাপান। তার উদ্যোগে বাংলা মুদ্রণ শিল্পের সূচনা হয়। এরপরে 3-4, মিরাট ষড়যন্ত্র মামলা কী? তো মিরাট ষড়যন্ত্র মামলা ছিল ব্রিটিশ সরকারের দ্বারা দায়ের করা একটি বিখ্যাত রাষ্ট্রদ্রোহের মামলা। সাল 1929 খ্রিস্টাব্দে উদ্দেশ্য ছিল ভারতের কমিউনিস্ট আন্দোলন দমন করা। অভিযুক্ত 33 জন শ্রমিক নেতা ও বিপ্লবী, যেমন 33 জন বিপ্লবী ছিল। এরপরে অভিযোগ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র, কমিউনিস্ট আদর্শ প্রচার ও শ্রমিকদের উস্কানি দেওয়া। প্রভাব, এই মামলা ভারতীয় শ্রমিক ও বামপন্থী আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে এবং এতে ব্রিটিশ ঔপনিবেশিক দমননীতির প্রতিবাদ আরও তীব্র হয়। 3-5, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির 2 জন বাঙালি নেতার নাম লেখো।
হেমন্ত কুমার সরকার ও কৃষ্ণ বিহারী সেন। এরপরে আলোচনা করব বিভাগ ঘ, 7-8টি বাক্য উত্তর দাও। বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে? বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তার নিচে আলোচনা করা হলো। বর্তমান ভারত দ্য স্পিরিট অফ ইন্ডিয়া ছিল স্বামী বিবেকানন্দ রচিত একটি প্রভাবশালী গ্রন্থ, যেখানে তিনি ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, আত্মপরিচয় ও জাতীয় চেতনার কথা তুলে ধরেছিলেন। এই গ্রন্থ দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করে। নিচে তার বিশ্লেষণ দেওয়া হলো, যেমন ভারতীয় সভ্যতার গৌরব বর্ণনা। তো গ্রন্থটিতে স্বামী বিবেকানন্দ প্রাচীন ভারতের শিক্ষা, ধর্ম, জ্ঞান, বিজ্ঞান ও আধ্যাত্মিক ঐতিহ্যের গৌরব তুলে ধরেন। এতে ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস ও গর্বের অনুভূতি জাগে। 2 নম্বর, আত্মপরিচয় ও আত্মমর্যাদা বোধ। তিনি বলেন যে ভারতীয়দের উচিত নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধকে জানা ও গর্ব করা। এর ফলে জাতীয় চেতনা ও আত্মমর্যাদার মানসিকতা গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট, ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার বাণী। গ্রন্থে ধর্মীয় সহনশীলতা, ঐক্য ও মানব সেবার মাধ্যমে জাতিকে জাগ্রত করার আহ্বান জানানো হয়। এভাবেই তিনি ধর্মকে জাতীয়তাবাদের এক শক্তি হিসেবে তুলে ধরেন। যুব সমাজকে আহ্বান। তো বিবেকানন্দ যুব সমাজকে দেশ গঠনে ব্রতী হওয়ার অনুপ্রেরণা দেন। তার ভাষ্য ও আদর্শ দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বহু তরুণকে। 5 নম্বর, উপনিবেশ বিরোধী চেতনা। ব্রিটিশ শাসনের দ্বারা যে মানসিক দাসত্ব জন্মেছিল, বিবেকানন্দ সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আত্মজাগরণের ডাক দেন, যা জাতীয়তাবাদের ভিত্তি শক্তিশালী করে। উপসংহার, বর্তমান ভারত গ্রন্থটি ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস, ঐতিহ্যবোধ, আত্মমর্যাদা ও দেশপ্রেম জাগিয়ে তোলে, যা ভারতের জাতীয়তাবাদের বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 4-2, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে লেখক, চিত্রকর, বৈজ্ঞানিক মনস্ক, প্রযুক্তিবিদ ও ছাপাখানার অন্যতম পথিকৃৎ। বাংলা মুদ্রণ শিল্প ছাপাখানার উৎকর্ষে তার অবদান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ। নিচে তার অবদানের মূল্যায়ন করা হলো। 1 নম্বর, আধুনিক ছাপাখানার প্রতিষ্ঠা। 1895 সালে তিনি কলকাতায় ইউ রায় অ্যান্ড সন্স নামে নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানা হয়ে ওঠে। 2 নম্বর, ছাপার প্রযুক্তিগত উন্নয়ন। তিনি বিদেশ থেকে উন্নত মুদ্রণ যন্ত্র ও দস্তাবেজ প্রযুক্তি আনিয়ে বাংলায় আধুনিক হাফটন ও ব্লক মেকিং প্রক্রিয়া চালু করেন। এতে ছবি ও লেখা একসঙ্গে নিখুঁতভাবে ছাপা সম্ভব হয়। চিত্র, মুদ্রণ ও অলঙ্করণে উৎকৃষ্ট। তো তার ছাপাখানার শিশুদের বই ও পত্রিকায় আকর্ষণীয় অলঙ্করণ ও চিত্র ছাপা হতো, যা বাংলা ছাপা সাহিত্যকে আরও জনপ্রিয় করে তোলে। এই চিত্র মুদ্রণ ছিল সম্পূর্ণ দেশীয় উদ্যোগে সৃষ্ট। সাহিত্য প্রকাশনার প্রসার। তিনি শিশুদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন, যা বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত খুলে দেয়। এতে গল্প, প্রবন্ধ, বিজ্ঞান চর্চা, ছবি ও ছড়া ছাপা হতো অত্যন্ত উন্নত মানের। 5 নম্বর পয়েন্ট, দেশীয় উদ্যোগের অনুপ্রেরণা। উপেন্দ্র কিশোরের কাজ দেশীয় ছাপাখানা শিল্পে আত্মনির্ভরতা, উদ্ভাবনী শক্তি এবং গুণমানের প্রতি দায়বদ্ধতার অনুপ্রেরণা দেয়। উপসংহার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা ছাপাখানার প্রযুক্তি ও মান উন্নয়নে পথিকৃতের ভূমিকা পালন করেন। তার উদ্যোগে বাংলা মুদ্রণ শিল্পে নতুন যুগের সূচনা হয় এবং পরবর্তী প্রজন্মের প্রকাশক ও শিল্পীদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন। এরপরে আলোচনা করব 5-এর 15-16টি বাক্য উত্তর দাও। ভারতের জাতীয়তাবোধের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ভারতের জাতীয়তাবোধ জাগরণে শিল্পকলার মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগেন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদান নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, ভারতীয় শিল্পের পুনর্জাগরণ। তিনি পাশ্চাত্য শিল্পকলার প্রভাব কাটিয়ে ভারতীয় ঐতিহ্য ভাবধারা চিত্রশিল্পী গড়ার চেষ্টা করেন। ভারতমাতা চিত্র, তার আঁকা ভারতমাতা ছবি জাতীয়তাবাদী চেতনা ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। 3 নম্বর, বঙ্গীয় শিল্প শৈলীর প্রবর্তন। তিনি বঙ্গীয় কলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও ভারতীয় ঐতিহ্যকে আধুনিক শিল্পে রূপ দেন। 4 নম্বর, প্রাচ্য শিল্পের প্রভাব। তিনি মোগল, রাজপুত ও জাপানি শিল্পরীতির মিশ্রণে একটি স্বতন্ত্র ভারতীয় শিল্পধারা গড়ে তোলেন।
গগেন্দ্রনাথ ঠাকুরের অবদান রাজনৈতিক ব্যঙ্গচিত্র। তিনি তীব্র রাজনৈতিক কার্টুন ও ব্যঙ্গচিত্র আঁকেন যাতে ব্রিটিশ শাসন ও সামাজিক অসঙ্গতির কড়া সমালোচনা থাকে। তো কমরেড পত্রিকায় কাজ, তার ব্যঙ্গচিত্র কমরেড অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়ে সাধারণ মানুষের জাতীয় চেতনা জাগিয়ে তোলেন। 3 নম্বর, নতুন শিল্পরীতির ব্যবহার। তিনি ইউরোপীয় আধুনিক শিল্পরীতিকে গ্রহণ করলেও তাতে ভারতীয় ভাবধারার প্রতিফলন ঘটান। উপসংহার: অবনীন্দ্রনাথ ও গগেন্দ্রনাথ ঠাকুর তাদের শিল্পকর্মের মাধ্যমে উপনিবেশ বিরোধী চেতনা, স্বদেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে ভারতের জাতীয়তাবোধ গড়ে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এরপরে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। তো ছাপাখানার আবিষ্কার মানব সমাজে এক ঐতিহাসিক পরিবর্তন এনে দেয়। বিশেষ করে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এর প্রভাব ছিল বিপুল। এর ফলে জ্ঞান আর কেবল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমত, ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার উপকরণ যেমন পাঠ্যপুস্তক, ব্যাকরণ, ইতিহাস, বিজ্ঞান ও ধর্মগ্রন্থ সহজলভ্য হয়ে পড়ে। আগে যেসব বই হাতে লিখে তৈরি করতে হতো তা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ ছিল, ফলে সাধারণ মানুষ বা শিক্ষার্থীদের কাছে তা পৌঁছতো না। কিন্তু ছাপাখানা চালু হওয়ার পর বই অনেক দ্রুত, কম খরচে তৈরি হওয়া শিক্ষার প্রসার ঘটে। দ্বিতীয়ত, ছাপা বই সাধারণ মানুষের মধ্যে পাঠ্য অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। এতে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে এবং সাক্ষরতার হার বৃদ্ধি পায়। বিদ্যালয়ে পাঠশালা শিক্ষাদান সহজ হয়। শিক্ষকের পাশাপাশি বইও শিক্ষার্থীর জ্ঞানের উৎসে পরিণত হয়। তৃতীয়ত, নিজস্ব ভাষায় ছাপা বই শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে বাংলায় বই ছাপা শুরু হওয়ার ফলে বাংলা ভাষার বিকাশ হয় এবং তা সাধারণ মানুষের শিক্ষার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জাতীয়তাবোধও গড়ে ওঠে। চতুর্থ, সংবাদপত্র, পত্রিকা, জার্নাল শিক্ষিত সমাজে সচেতনতা ও সমালোচনামূলক চিন্তার প্রসার ঘটায়। সমাজ সংস্কার, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে মানুষ শিক্ষিত হতে শুরু করে। উপসংহার: তো ছাপা বইয়ের আবির্ভাব শিক্ষা ব্যবস্থাকে গণমুখী করে তোলে। এর ফলে শিক্ষা আর কেবল অভিজাত শ্রেণীর একচেটিয়া বিষয় না থেকে সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়ে, যা এক নতুন জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক হয়। 5.3 প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। তো প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতিবৃদ্ধির কারণ। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ভারতের শ্রমিক শ্রেণীর মধ্যে আন্দোলনের নতুন জোয়ার দেখা দেয়। এই সময় বিভিন্ন কারণে শ্রমিকরা সংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করে। নিচে তার প্রধান কারণগুলি দেওয়া হলো। 1 নম্বর, যুদ্ধোত্তর অর্থনৈতিক সংকট। যুদ্ধের ফলে মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট, মজুরি হ্রাস এবং জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, ফলে তারা আন্দোলনে জড়াতে বাধ্য হয়। 2 নম্বর, শিল্পায়নের প্রসার ও শহরমুখী শ্রমিক শ্রেণীর উত্থান। যুদ্ধকালে পরবর্তী সময়ে ভারতে কিছু কারখানা ও শিল্প গড়ে ওঠে। এর ফলে শ্রমিক শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা একত্রিত হয়ে অধিকারের দাবিতে সংগঠিত হতে শুরু করে। এরপরে 3 নম্বর, রাশিয়ান বিপ্লবের প্রভাব। রাশিয়ার বলশেভিক বিপ্লব শ্রমিকদের মধ্যে আশার আলো জাগায়। তারা বুঝতে পারে যে শ্রমিকরাও সংগঠিত হয়ে শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে। 4 নম্বর, কমিউনিস্ট ভাবধারার প্রসার। এই সময় ভারতে কমিউনিস্ট আদর্শ প্রচার হতে থাকে, যা শ্রমিকদের মধ্যে অধিকার সচেতনতা বাড়ায় এবং শ্রেণী চেতনা গড়ে তোলে। 5 নম্বর, জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাব। গান্ধীজির অসহযোগ আন্দোলন স্বদেশী ভাবনা ও জাতীয় সংগ্রামের আবহ শ্রমিকদেরও প্রভাবিত করে, ফলে তারা ব্রিটিশ শাসন এবং দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। 6 নম্বর, ট্রেড ইউনিয়ন আন্দোলনের সূচনা। 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রতিষ্ঠা শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহার: প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা, আন্তর্জাতিক প্রভাব, জাতীয় চেতনার সম্মিলিত প্রভাবে ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগঠিত গতিশীল হয়ে ওঠে, যা পূর্ববর্তী সময়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। Thank you for watching my video.